গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দিঘির জলে কার ছায়া গো। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। লীলা বলল, এখন একটা কাজ করুন, আপনার শূন্য ভাষার লোক খেলা বাবাকে দেখিয়ে আসুন। বেচারা একা একা ঘরে বসে আছে। আহসান বললেন, তুমি চলো, তিনজন মিলে গল্প করি। লীলা বলল, আমার জ্বর আসছে, জ্বর আসার সময় বাবার বক্তৃতা অসহ্য লাগে, আমি কিছুক্ষণ শুয়ে থাকবো। ডিনারের সময় আমাকে ডেকে পাঠাবেন, আপনার সঙ্গে ডিনার করব। লীলা উঠে দাঁড়ালো, তাকে দ্রুত বিছানায় শুয়ে পড়তে হবে। কবিতার দ্বিতীয় লাইনটা মনে হয় চলে এসেছে। আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটা বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশয় করা হয়েছে। বিষয়টা তিনি বিপুল আনন্দ পেয়েছেন। তার পূর্বপুরুষ বানর এটা তিনি নিতেই পারতেন না। এখন সমস্যার সমাধান হয়েছে। তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন, তুমি ডারউইনবাদে বিশ্বাস করো? আহসান বলল, জি চাচা, করি। তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে দিয়ে আসতে পারো। আহসান বলল, জি আচ্ছা। পুরো বিষয়টা না জেনেই না শুনে জি আচ্ছা বলবে না, আগে পুরো বিষয়টা শোনো। আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো। সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। শওকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ এবং ময়ূর পাশাপাশি রাখো। চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমার কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে 10-এর উপর 950টা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে ভাগ করো। কি পাবে জানো? শূন্য। এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনেছ? ছাগল টাইপ সায়েন্টিস্ট। চাচা, শুনিনি। ওই ছাগলটা 1950 সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে। কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে, এইভাবে পৃথিবীতে প্রাণের শুরু। প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তা কোনো ভূমিকা নেই। এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই। চাচা, আরেকদিন শুনি। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না। শওকত সাহেব বললেন, জটিল কিছু বলছি না, জলবৎ তরলং। মন দিয়ে শোনো, আন্ডারলাইন করে রেখেছি। শওকত সাহেব পড়তে শুরু করলেন। আহসান হতাশ চোখে জানালা দিয়ে তাকিয়ে রইল। Geologists now think that the primordial atmosphere consisted mainly of carbon dioxide and nitrogen gases that are less reactive than those used in the 1953 Miller experiment. পদ্মর জন্মদিন অনুষ্ঠানে মহিব উপস্থিত হয়েছে। তার হাতে গিফট র্যাপ দিয়ে মোড়ানো বিশাল বাক্স দেখে দারোয়ান কিছু জিজ্ঞেস করল না। দারোয়ান বলল, ছাদে চলে যান, ছাদে প্যান্ডেল খাটিয়ে উৎসব। ছাদে উঠে মহিব পুরোপুরি হকচকিয়ে গেল। বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের এক মাথায় স্টেজ করা হয়েছে। বিচিত্র পোশাক পরা একজন ডিস্কো জকি ভয়ঙ্কর ধরনের বাজনা বাজাচ্ছেন। সেই বাজনার সঙ্গে ছেলেমেয়েরা যার যেমন ইচ্ছা নেচে যাচ্ছে। পাশেই বার তৈরি করা হয়েছে। নানান সাইজ এবং নানান ধরনের বোতল টেবিলে ঝলমল করছে। দুজন বারটেন্ডার ড্রিঙ্কস দিচ্ছে। বারের উপর বড় করে লেখা, ডোন্ট ওভারডু ইট। মুহিব উপহারের বাক্স নিয়ে কি করবে বুঝতে পারছে না। এখানে কারো হাতেই উপহারের কোনো প্যাকেট দেখা যাচ্ছে না। হলুদ ব্লেজার পরা অতি সুদর্শন এক ভদ্রলোক এসে মুহিবের সামনে দাঁড়ালেন। বিনয় গলায় বললেন, আপনার পরিচয় জানতে পারি? মুহিব বলল, আমি পদ্মর জন্য একটা উপহার নিয়ে এসেছি, পদ্মর মা পাঠিয়েছেন। ভদ্রলোক ইশারা করে কাকে যেন ডাকলেন। তাকে বললেন, জলিল, ওনার কাছ থেকে গিফটটা নিয়ে যাও। মুহিব বলল,
নীলি ম্যাডাম বলে দিয়েছেন আমি যেন নিজের হাতে তাকে গিফটটা দিই। ভদ্রলোক বললেন, জলিল, ওনাকে পদ্মর কাছে নিয়ে যাও। আর ভাই, আপনি গিফট দিয়ে ছাদে চলে আসবেন, পার্টি এনজয় করবেন। আপনার নাম? মুহিব। মুহিব সাহেব, পরে আপনার সঙ্গে দেখা হবে। ঘর ভর্তি উপহারের মাঝখানে একটা 2 বছরের বাচ্চা লাল শার্ট লাল প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কৌতূহলী হয়ে উপহার দেখছে। কোনো একটা বাক্সে হাত দেওয়া মাত্র বৃদ্ধা এক মহিলা ধমক দিচ্ছে, হাত দিবা না কইলাম। মুহিবের মনে হলো এই মহিলাই সজিরন, পদ্মর আয়া। মুহিব বলল, পদ্ম, কাছে আসো, তোমার মা তোমার জন্য কি পাঠিয়েছেন দেখো। পদ্ম পরিষ্কার গলায় বলল, আমার মা পাঠিয়েছে? মুহিব বলল, হ্যাঁ। নীলিমা পাঠিয়েছে? হ্যাঁ। বলেছে বাবুকে আদর? হ্যাঁ বলেছেন। এসো, আমরা উপহার খুলি। পদ্ম ছুটে এলো। বৃদ্ধা খ্যান খ্যান গলায় বলল, বাক্সন খোলা সালে নিষেধ আছে। পরে খোলা হবে, একপাশে ধুইয়া দেন, সময় বুঝা খোলা হইব। মুহিব বলল, তোমার নাম সজিরন না? যে। মুহিব বলল, বাঘের উপর আছে টাগ, তোমার স্যারের উপর আছে নীলি ম্যাডাম। তুমি মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছ, এ খবর আমরা জানি। হাইকোর্টে আপিল করা হয়েছে। যদি প্রমাণ হয় তুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছ, তোমার 4 বছর জেল হবে। জেলে যাবার জন্য তৈরি হয়ে যাও। পান খাওয়ার অভ্যাস আছে দেখতে পাচ্ছি, অভ্যাস ছাড়ার চেষ্টা করো। জেলে পান পাবে না, সমস্যা হবে। মুহিব প্যাকেট খুলছে। পদ্ম ছোট ছোট হাতে তাকে সাহায্য করছে এবং টুকটুক করে কথা বলছে। গোলাপ ফুল আমাকে গোতা দিয়েছে। মুহিব বলল, কাটা লেগেছে ধাতে? এইখানে। পদ্ম হাত বাড়িয়ে বলল, উম্মা দাও। উম্মা ব্যাপারটা কি মুহিব বুঝতে পারছে না। সজীরন বলল, হাতে চুমা দিতে বলতেছে। মুহিব সজীরনের দিকে তাকিয়ে বলল, এই বেটি খবরদার, আমার সাথে কথা বলবি না, বদের হাড্ডি। ইয়া নাফসি নাফসি করতে থাক, তোর কপালে দুঃখ আছে। সজীরন বলল, আমি স্যারের বগলে যাইতেছি, আপনি কি বলছেন সব বলবো। মুহিব বলল, যা, তাড়াতাড়ি যা। সজীরন ঘর থেকে বের হওয়া মাত্র মুহিব পদ্মকে গাড়িতে বসিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। এখানে বেশিক্ষণ থাকা বুদ্ধিমানের কাজ হবে না। মুহিব বাড়িতে ফিরল রাত 9টায়। বাড়িতে ঢুকতে পারল না। বাড়ির সামনে ভিড়, লোকজন উকিঝুঁকি দিচ্ছে। পুলিশের একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ি ঘিরেও ভিড়। মুহিবের চোখের সামনে তার বাবা আলাউদ্দিনকে পুলিশের গাড়িতে তুলল। আলাউদ্দিনের হাতে হাত করা, কোমরে দড়ি। তিনি বিড়বিড় করে দোয়া ইউনুস পড়লেন। মুহিব পুলিশের গাড়ি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। ভিড় ঠেলে কাছে যাওয়া যাচ্ছে না। সে বাবা বলে চিৎকার দিতে যাচ্ছে, তার আগেই গাড়ি ছেড়ে দিল। 3টা খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় আলাউদ্দিনের ছবি ছাপা হয়েছে। তাদের সংবাদ শিরোনাম, প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিত, কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের চেষ্টা, শিক্ষক হাজতে। কন্যাসম ছাত্রী শিক্ষকের যৌন লালসার শিকার, ধর্ষণের চেষ্টাকালে শিক্ষক ধৃত। মুহিব হাজতে তার বাবার সামনে বসে আছে। সে তার বাবার দিকে তাকাতে পারছে না, অন্যদিকে তাকিয়ে আছে। আলাউদ্দিন সিগারেট খান না, তার হাতে সিগারেট। ফুসফুস করে ধোঁয়া ছাড়ছেন। তার চোখ রক্তবর্ণ, চুল উস্কো খুস্কো, একটা চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। মুহিব বলল, মারধর করেছে নাকি বাবা? আলাউদ্দিন বললেন, ওসি সাহেবকে টাকা খাওয়াতে হবে, টাকা খাওয়ালে মারধর হবে না। চেক বই আনতে বলেছিলাম, এনেছিস? ব্যাংকে 1,20,000 টাকা আছে, চেক লিখে দিই, পুরোটাই তুলবি। ওসি সাহেবকে দিবি 20,000। হাতে পায়ে ধরে বলবি এর বেশি দেওয়ার সামর্থ্য নাই। পায়ে ধরতে পারবি না? পারবো। অশ্রুকে সাথে নিয়ে আসিস, সেও যেন ওসি সাহেবের পায়ে ধরে। 1,20,000 থেকে 10 চলে গেল, বাকি থাকলো 1,10,000। 10 দিবি উকিলকে। হামিদুজ্জামান নামে আমার পরিচিত এক ক্রিমিনাল লয়ার আছে, ঘাঘু লোক। ঠিকানা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দেখা করবি।
আচ্ছা, 1 লাখ টাকা নিয়ে ওই মেয়েটার সঙ্গে দেখা করবি। তোর মাকে সাথে নিয়ে যাবি। মামলা যাতে তুলে নেয় সেই ব্যবস্থা করা যায় কিনা দেখবি। টাকা আগেই দিবি না। যদি বলে মামলা তুলে নিবে তখন দিবি। মনে হয় তুলবে না। মেয়েটার নাম কি? সালমা। বাবার নাম আশরাফ। তার ঠিকানা জানি না। মিরপুরে কিসে যেন দোকান আছে। খুঁজে বের করবি। কোচিং সেন্টার রেজিস্ট্রারের ঠিকানা আছে। বের করতে পারবি না? পারবো। আলাউদ্দিন হাতে সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। কিছুক্ষণ কাশলেন, তারপর লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, তুই অন্যদিকে তাকিয়ে আছিস কি জন্যে? কোনো রকম ঘটনা ঘটে নাই। মিথ্যা মামলা। মিথ্যা মামলা? অবশ্যই। যে কোনো গাধা বুঝবে মিথ্যা মামলা। তোর বুদ্ধি গাধার চেয়েও নিচে বলে ভেবেছিস সত্যি। বাবার দিকে তাকাচ্ছিস না, অথচ আমি তোর জন্মদাতা পিতা। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়ার হুকুম দিতাম, সে হতো জন্মদাতা পিতা। বুঝেছিস? জি। মামলা যে মিথ্যা প্রমাণ দেই। যদিও তোর কাছে প্রমাণ দেওয়ার কিছু নাই, তুই তো হাকিম না। প্রমাণ করতে হবে কোর্টে। যাই হোক, শোন, ঘটনা ঘটেছে বেলা 12টায়। 12টায় কোচিংয়ে ক্লাস হচ্ছে, চারিদিকে ছাত্রছাত্রী। এর মধ্যে আমি এক মেয়েকে ঘরে ঢুকাবো, দরজার ছিটকারি লাগাবো। এটা কি সম্ভব? আর ওই হারামজাদি সালমা দেখছি, আমি দরজা বন্ধ করছি, সে কিছুই বলবে না। সে একটা চিৎকার দিলেই তো সব ছুটে আসে। দরজা ভেঙে তাকে উদ্ধার করতে হয় না। বুঝতে পারছিস? হুম। মিথ্যা মামলাটা কেন করেছে শোন। কোচিং সেন্টারে আমার শেয়ার 50-50, বাকি 50 হিসামের। চলে আমার নামে আলাউদ্দিন কোচিং সেন্টার। সবাই এক নামে চিনে। গত বছর থেকে টাকা আসা শুরু হয়েছে। আমাকে আউট করা দরকার। পুরো ঘটনা সাজিয়েছে হিসাব। সালমা মেয়েটা তার আত্মীয়। ভাগ্নি না জানি কি হয়। আমি কি হিসাবদাতার সঙ্গে দেখা করব? করতে পারিস। যা করবি বিবেচনা করে করবি। গাধার মতো কিছু করবি না। মাথা ঠান্ডা রাখবি। যে কোনো বিপদ থেকে উদ্ধারের একটাই পথ, মাথা ঠান্ডা রাখা। ইউ গট টু কিপ ইউর হেড কুল। চেক বইটা দে। 1 কাপ চা জোগাড় করা যায় কিনা দেখ তো। ক্রিমিনাল লয়ার হামিদুজ্জামানের চেহারা ক্রিমিনালদের মতো। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ছোট ছোট চুল, মাথা কামানো। যখন কথা বলেন না তখন ঠোঁট উল্টে রাখেন। তার টেবিলে ছোট্ট আয়না আছে। ঠোঁট উল্টে আয়নায় নিজেকে দেখেন। চেয়ারের পাশে পিতলের পিকদানি। কিছুক্ষণ পর পর সেখানে থুতু ফেলেন। মুহিব বলল, স্যার, বাবা বলেছেন মিথ্যা মামলা। হামিদুজ্জামান থুতু ফেলে কিছুক্ষণ ঠোঁট উল্টা করে বসে রইলেন। তারপর বললেন, বাবারে, সত্য মামলা মিথ্যা মামলা বলে কিছু নাই। মামলা হলো জজ সাহেব। উনি যখন বলবেন মামলা মিথ্যা, তখন সত্য মামলাও মিথ্যা। টাকা পয়সা কি এনেছো? 10,000 টাকা এনেছি। যেখানে 1 সমুদ্র পানি লাগে সেখানে 1 চা চামচ দিয়ে উপস্থিত হয়েছ। মামলার ধরন খারাপ, নট বেলেবল, জামিন হবে না। সেখানে কোর্টে চালান করা মাত্র জামিনে ছাড়াই নিয়ে আসবো। আলাউদ্দিনের চৈরাগের দৈত্য দিয়ে তো আনতে পারবো না। টাকা দিয়ে ছুটে আনতে হবে। মেয়ের ডাক্তারি পরীক্ষা কি হয়েছে? জানি না। তোমার জানার প্রয়োজনও নাই। যদি মামলা আমি নেই তখন আমিই জানবো। ডাক্তারকে টাকা খাওয়ায় সার্টিফিকেট বের করব। ধর্ষণের আলামত শনাক্ত করা যায় নাই। এই বাবদে শুধু লাগবে 50,000। বুঝেছ? জি। এত টাকা তো আমার নাই চাচা। হামিদুজ্জামান থুতু ফেললেন। ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর হাসি মুখে বললেন, তাহলে তো বাবা কিছু করার নাই। তোমার পিতাজিকে কম করে হলেও 7 বছর জেলে থাকতে হবে। তোমাকে পরিষ্কার বলি, ক্রিমিনাল লয়ার হিসেবে আমার নামডাক আছে। লোকে বলে ফাঁসির দড়ির ভেতর থেকে আমি আসামি খালাস করে আনতে পারি। কথার মধ্যে কিছু সত্য আছে। তবে লয়ার আমি ভালো না। আমি টাকা খাওয়ানোতে ভালো। কাকে টাকা খাওয়াতে হবে, কিভাবে টাকা খাওয়াতে হবে, এটা আমি জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নৃত্যনাট্য আছে, নাম মায়ার খেলা। কোর্টের নৃত্যনাট্য হলো টাকার খেলা। তুমি যাও, তোমার বাবার সঙ্গে করো খেলো। শুরুতে মিনিমাম 1 লাখ টাকা ব্যবস্থা করতে পারলে আসবে। ব্যবস্থা করতে না পারলে আসবে না। তোমার বাবা আমার পূর্ব পরিচিত, এটা ঠিক আছে। পরিচয় কিছু হবে না। তোমার বাবাকে কি কোর্টে চালান দিয়েছে? 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করার নিয়ম।
রিমান্ডে অর্ডার যদি পুলিশ বের করে ফেলে তাহলে সারে সর্বনাশ। মুহিব বলল, 10,000 টাকা নিয়ে এসেছি চাচা, টাকাটা কি রাখবেন? হামিদুজ্জামান থুতু ফেলতে ফেলতে বললেন, না। মুহিব উঠে দাঁড়ালো। এখন সে যাবে আলাউদ্দিনের কোচিং বিজনেসের পার্টনার হিসাম সাহেবের কাছে। মুহিব তাকে ভালো করেই চেনে, অনেকবার তাদের বাড়িতে এসেছেন। শান্ত ভদ্র চেহারা, হজ করে আসার পর দাড়ি রেখেছেন, চোখে সুরমা দেন, গলার স্বর মিষ্টি। হিসাম সাহেব কোচিং সেন্টারেই ছিলেন। মুহিবকে দেখে বললেন, তুমি আসবে জানতাম। কি ঘটনা ঘটে গেছে দেখেছ? কেউ কি আর এই কোচিং সেন্টারে ভর্তি হবে? ছি ছি, কি কেলেঙ্কারি! সালমা মেয়েটা আমার আপন ভাগ্নি, তার সামনে মুখ দেখাতে পারি না। আমি তাকে বললাম, দরজা ভেঙে তোকে বের করতে হলো কেন? আগে চিৎকার দিলি না কেন? গাধি মেয়ে বলে, লজ্জায়। এখন লজ্জা কই গেল? দুনিয়া পত্রিকার লোক বাড়িতে আসছে, এক টিভি চ্যানেলের সাংবাদিক এসেছে ক্রাইম রিপোর্টিং করবে। ছি ছি ছি। মুহিব বলল, চাচা, আমি কি সালমা মেয়েটার সঙ্গে কথা বলতে পারি? কি কথা বলবে? মুহিব চুপ করে রইল। হিসাব বললেন, তোমার তো কথা বলার কিছু নাই। তোমার বাপ এত বড় একটা ঘটনা ঘটে আছে, তুমি ছেলে হয়ে তার সামনে যাবে কিভাবে? মুহিব বলল, তাও ঠিক। হিসাম বললেন, জানাজানি বেশি হয়ে গেছে, জানাজানি কম হলে ঘটনা ধামাচাপার ব্যবস্থা করতাম। এখন সে পথও নাই। চাচা, মেয়েটার সঙ্গে কি আমি টেলিফোনে কথা বলতে পারি? তুমি কথা বলার জন্য এত কোনো অস্থির হয়েছ বুঝলাম না। তোমার কথা বলা তো কিছু নাই। মুহিব বলল, বাবার হয়ে তার কাছে ক্ষমা চাইতাম, পায়ে ধরে পড়ে থাকতাম। তুমি কি ভেবেছ পায়ে ধরে পড়ে থাকলেই সে মামলা তুলে নেবে? মামলা তুলতে তো চাচা বলছি না, মামলায় বাবার যা হয় হবে। আমরা উকিলও দেই নাই। দাও নাই কেন? উকিল যত টাকা চায় অত টাকা নাই। আমি ধরেই নিয়েছি বাবার 7 বছরের জেল হবে। হিসাম বললেন, তুমি সালমার সঙ্গে কথা বলতে চাও, দেখি কি করা যায়। কয়েকটা দিন যেতে দাও, পরিস্থিতি ঠান্ডা হোক। মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, জামাই জনতা ইন্স্যুরেন্সের ক্যাশিয়ার, বিয়ে ভেঙে গেছে। এই নিয়েও বাড়িতে কান্নাকাটি। এই মেয়ের বিয়ে হবে বলে মনে হয় না। সন্ধ্যাবেলা মুহিব গেল লীলার কাছে। লীলা চমকে উঠে বলল, কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? মুহিব বলল, আজকে কাগজ পড়েছ? কাগজের ফ্রন্ট পেজে বাবার ছবি ছাপা হয়েছে। কয়জনের বাবার ছবি ফ্রন্ট পেজে ছাপা হয়? এই আনন্দেই আমার চেহারা অন্যরকম হয়ে গেছে। লীলা বলল, ওনার নাম কি আলাউদ্দিন? হ্যাঁ। লীলা বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, তুমি দুপুরে কিছু খেয়েছ? না। বাথরুমে যাও, হাত মুখ ধো, তারপর টেবিলে আসো। মাংস রান্না করা আছে, পরোটা ভেজে দেব। নতুন একটা মেয়ে পেয়েছি, আসমা নাম, ভালো পরোটা বানায়। বসে আছো কেন? হাত মুখ ধুতে যাও। মুহিব খেতে বসেছে, লীলা বসেছে তার সামনে। এত আগ্রহ করে খাচ্ছে, লীলার চোখ ভিজে ওঠা উপক্রম হলো। লীলা বলল, ডেভিড ব্লেনের নাম শুনেছ? না। উনি একজন ম্যাজিশিয়ান। নিউ ইয়র্কের ম্যানহাটনের পথে পথে তিনি ম্যাজিক দেখান, স্ট্রিট ম্যাজিশিয়ান। কি ম্যাজিক দেখান জানো? কি ম্যাজিক? শূন্যে ভাষার ম্যাজিক। তুমি শিখবে? মুহিব বলল, না, আমি তো শূন্যেই ভেসে আছি। তুমি যখন শূন্যেই ভেসে আছো, তোমার জন্য সুবিধা হবে। আমি তোমাকে আহসান সাহেবের কাছে পাঠাবো, তিনি তোমাকে শিখিয়ে দেবেন। আজ যেতে পারবে? রাত 8টার পর। শূন্যে ভেসে থাকার ম্যাজিক শিখে কি করব? মাঝে মাঝে আমার সামনে শূন্যে ভেসে থাকবে, আমি দেখে মজা পাবো। যেতে পারবে? বলবো নাকি টেলিফোন করে? বলো। পরোটা কেমন হয়েছে? খুব ভালো। 2টা পরোটা আর মাংস কি প্যাকেট করে দিতে পারবে? কেন? বাবার জন্য নিয়ে যাব। দিয়ে দেব। পরোটা মাংস ছাড়া আর কিছু লাগবে? না। তারপরেই মুহিব বলল, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। বাবাই নোংরা কাজটা করেনি। লীলা বলল, তুমি যখন বলছো করেননি, তাহলে অবশ্যই করেননি।
তুমি কি এখন তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবে? হ্যাঁ। রাত 8টায় আহসান সাহেবের কাছে যাবে, মনে আছে? মনে আছে। কাগজে ঠিকানা লিখে দিচ্ছি। এক কাজ করি, তোমাকে গাড়ি দিয়ে দিই, ড্রাইভার তুমি যেখানে নিয়ে যাবে যাবে। দেই? না। লীলা বলল, তোমার হাত পা কাঁপছে কেন? জানি না কেন। তোমার সঙ্গে গাড়িটা থাকুক প্লিজ। আরেকটা কথা শোনো, মনে করো তোমার বাবাই কাজটা করেছে, তার জন্য আমি কখনো কোনো দিনও তোমাকে দায়ী করব না, নেভার এভার। মুহিব বলল, আমি সেটা জানি। সত্যি জানো? হ্যাঁ, আমি আমার বাবার জীবনে নিজের অজান্তে কোনো একটা মহাপুণ্য করেছিলাম বলে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। মহাপুণ্যটা কি তুমি জানো না? না। নীলা হাসতে হাসতে বলল, আমি কিন্তু জানি। তুমি আমাকে নর্দমা থেকে টেনে তুলেছ, এটাই মহাপুণ্য। আলাউদ্দিন মাংস পুরোটা খাচ্ছেন। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, কোন রেস্টুরেন্ট থেকে এনেছিস? মুহিব বলল, লীলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওয়ান্ডারফুল রান্না। পরোটা হয়েছে মাখনের মতো মোলায়েম, ঘি দিয়ে ভেজেছে মনে হয়, ঘিয়ের গন্ধ পাচ্ছি। বাবা, আরাম করে খাও। ওসি সাহেবের টাকাটা এনেছিস? এনেছি। পায়ে ধরার কথা মনে আছে তো? মনে আছে। বিপদ থেকে উদ্ধারের জন্য পায়ে ধরা যায়, দোষ হয় না। তুমি কখনো কারো পায়ে ধরেছো বাবা? না। হামিদুজ্জামান সাহেবকে টাকা দিয়েছিস? ঘাগু লয়ার, কেস পানি করে ছেড়ে দিবে। মুহিব বলল, উনি শুরুতে 1 লাখ টাকা চান। বলিস কি? সস্তার কাউকে খুঁজে বের করা দরকার। বদ মেয়েটার সঙ্গে যোগাযোগ করেছিস? না। গাধার মতো কাজ করলে হবে? মাথায় এত বড় বিপদ। মুহিব বলল, তার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছি, কোচিং সেন্টার থেকে ওনার নাম্বার জোগাড় করেছিলাম। আলাউদ্দিন বিরক্ত গলায় বললেন, টেলিফোনে কথা চালাচ্ছিলে কিছু জন্য? সামনাসামনি কথা বলবি, নাকি আমার কারণে মুখ দেখাতে লজ্জা হয়? ওই লোক কি বলেছে? উনি টাকা নিতে রাজি হয়েছেন। রাজি হয়েছে? হুম। উনি 5 লাখ টাকা চান। 5 লাখ দিলে মামলা তুলে নেবেন বলেছেন। তার বিজনেস খারাপ যাচ্ছে, এই জন্যই টাকাটা দরকার। আলাউদ্দিন হতাশ গলায় বললেন, 5 লাখ কই পাবো? মুহিব বলল, উনি টাকা নিলেন, তারপর মামলা তুললেন না। আলাউদ্দিন বিরক্ত গলায় বললেন, আগেই কুডাক ডাকা শুরু করলি, জায়গাটা বেচে দে। 4 কাঠা জায়গা 5-6 লাখ পাওয়ার কথা। আমরা থাকবো কোথায় বাবা? আমি জেল থেকে বের হই, একটা কিছু ব্যবস্থা করবই। জায়গা বেচে দে, দ্রুত ব্যবস্থা কর। মামলা কোর্টে ওঠার আগেই ব্যবস্থা করা দরকার। তোর মা আছে কেমন? ভালো। আমার বিষয়ে কিছু বলে? বোকা মেয়ে মানুষ, যা শুনবে সবই বিশ্বাস করবে। ধরে নিয়েছে আমি এই কাজ করেছি, ধরে থাপড়ানো দরকার। মুহিব বলল, মা তো কিছুই বলছে না, শুধু শুধু তাকে থাপড়ানোর কথা কেন বলছো? কথার কথা বলছি। 2 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আয়। মশার কামড়ে রাতে 1 ফোঁটা ঘুম হয় না, সারা রাত জেগে থাকি আর সিগারেট খাই। মুহিব উঠে দাঁড়ালো। বাবার এখান থেকে সে যাবে আহসান সাহেব নামে এক লোকের কাছে। তিনি তাকে শূন্যে ভেসে থাকা শেখাবেন। তারপর সে কি করবে? বাসায় ফিরে যাবে? আতঙ্কে অস্থির হয়ে থাকা মা এবং বোনের সামনে বসে থাকবে? মোটেই ইচ্ছা করছে না। তার চেয়ে বরং নীলি ম্যাডামের কাছে যাওয়া যায়। তিনি নিশ্চয়ই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন জন্মদিনে উপহার পেয়ে ছেলে কি করেছে তা জানার জন্য। হয়তো নীলি ম্যাডাম বাড়িতে ঢুকতে দিবেন না, তখন সে রাস্তায় হাঁটবে, পুরোপুরি হিমু হয়ে যাবে। টহল পুলিশ যদি জিজ্ঞেস করে, সে বলবে, আমি হিমু। পুলিশ জিজ্ঞেস করবে, যাচ্ছেন কোথায়? সে বলবে, জানি না। হিমুরা কোথায় যায় তারা জানে না। নীলি ম্যাডামের গেটের দারোয়ান মুহিবকে চিনল, মুখ ভর্তি করে হাসল। স্যার, ভালো আছেন? মুহিব বলল, ভালো আছি। যান, ভেতরে চলে যান। লেখাপড়া করতে হবে না? দারোয়ান বলল, না, ম্যাডাম বলে দিয়েছেন আপনার ব্যাপারে কিছু লাগবে না, চলে যান।
দরজা খুলে নীলি মোটেই অবাক হলো না। তার ভাব দেখে মনে হলো সে অপেক্ষা করছিল। নীলি বলল, আপনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন, আপনাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। মুহিব বলল, সমস্যায় পড়েনি, আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি, দেখিয়ে চলে যাব। কি দেখাবেন? সোফায় বসুন, দেখাচ্ছি। জিনিসটা দেখাবার জন্য আমাকে একটা বিশেষ জায়গায় দাঁড়াতে হবে। নীলি সোফায় বসেছে, তার চোখে মুখে একই সঙ্গে শঙ্কা এবং কৌতূহল। মুহিব বলল, আপনার ড্রয়িং রুমে আলো বেশি, কিছু কমিয়ে দিই? দিন। মুহিব কয়েকটা বাতি নিভিয়ে নীলির সামনে দাঁড়ালো। ক্লান্ত গলায় বলল, আপনি আমার দিকে তাকিয়ে থাকুন, কিছুক্ষণের মধ্যে দেখবেন আমি শূন্যে ভাসছি। নীলি বলল, পাগলের মতো এসব কি বলছেন? আপনার কি হয়েছে? সমস্যাটা কি? এই দেখুন, ভাসছি। নীলি হতভম্ব গলায় বলল, আসলেই তো ভাসছেন, কি আশ্চর্য! কতক্ষণ ভেসে থাকতে পারেন? বেশিক্ষণ পারি না। এসব কি দেখাচ্ছেন? আমি জীবনে এত অবাক হইনি। নেমে পড়ুন, দেখে মনে হচ্ছে আপনার কষ্ট হচ্ছে। আসলে শূন্য ভেসেছেন, নাকি এটা কোনো ট্রিক্স? মুহিব শূন্য থেকে নামলো, কপালে ঘাম মুছতে মুছতে বলল, ম্যাডাম যাই, অনেক রাতে এসেছি বলে কিছু মনে করবেন না। নীলি বলল, যাবেন মানে? আপনি আমার সঙ্গে ডিনার করবেন। আমি কয়েকবার আপনাকে টেলিফোন করেছি, আপনি টেলিফোন ধরেননি, লাইন কেটে দিয়েছেন। গতকাল আপনার শুটিং ছিল, আপনি আসেননি। কি হয়েছে জানতে পারি? আমার কিছু হয়নি ম্যাডাম, আমি ভালো আছি। আপনার বান্ধবী রূপা, সে কি ভালো আছে? ওর নাম লীলা। লীলা ভালো আছে? মুহিব বলল, লীলা ভালো আছে। ওর দুই ময়ূর চিত্রা এবং মিত্রা ভালো আছে। শুধু তার বাদরটার শরীর খারাপ করেছে, কাশি হয়েছে, মানুষের মতো খক খক করে কাশছে। লীলার বাবা শওকত সাহেব কলার ভেতরে হোমিওপ্যাথিক ওষুধের দানা ভরে তাকে খেতে দিচ্ছেন, তার চিকিৎসা চলছে। নীলি বলল, মুহিব, আপনি বসুন তো, কথা না বলে চুপ করে বসুন। আমি যা জিজ্ঞেস করব শুধু তার জবাব দিবেন। সামথিং ইজ ভেরি রং, আই ক্যান ফিল ইট। টেবিলে খাওয়ার দেওয়া হোক, এর মধ্যে আমরা গল্পগুজব করি। আপনাকে পেয়ে ভালো লাগছে। আমি একা খেতে পারি না। সব পশু একা খেতে পছন্দ করে, শুধু মানুষ এবং পাখি এই দুই শ্রেণী একা খেতে চায় না। মুহিব বলল, এটা আমি জানতাম না। পাখিদের বিষয়ে শুধু একটা বিষয় জানি, লীলার বাবা বলেছেন পাখির আগে সরীসৃপ ছিল, পরে পাখি হয়েছে। নীলি বলল, এই তথ্য আবার আমি জানি না। ভালোই হয়েছে, এক্সচেঞ্জ অফ আইডিয়াস। এখন বলুন, আপনি কি কোনো বিপদে পড়েছেন? আমি বিপদে পড়িনি, আমার বাবা বিপদে পড়েছেন, মহা বিপদে। তিনি এখন থানা হাজতে ঘাপটি মেরে বসে আছেন। আপনাকে যেমন মশা কামড়ায়, বাবাকেও কামড়াচ্ছে। আমি কি কোনো সাহায্য করতে পারি? অবশ্যই আমার তেমন কানেকশন নেই, পদ্মের বাবার অনেক কানেকশন। সে যেমন মানুষকে বিপদে ফেলতে পারে, আবার বিপদ থেকে উদ্ধারও করতে পারে। আমি একটা কথা বললে সে ফেলবে না। ম্যাডাম, আপনাকে কিছু বলতে হবে না। পদ্মের বাবা টেলিফোনে আপনার প্রশংসা করছিল। আপনি নাকি সজীবনকে ধমকাধমকি করে এসেছেন। ও বলছিল, যে ছেলে খাঁচায় ঢুকে বাঘকে খোঁচা দেওয়ার সাহস রাখে, সেই ছেলের সাহসের তারিফ করতে হয়। আপনি চাইলেই সে আপনাকে ভালো একটা চাকরি দিয়ে দিবে। তাকে বলবো? না। না কেন? ম্যাডাম, আমি দুষ্ট লোকের চাকরি করি না। আমি হিমু হতে চাচ্ছি। হিমুরা দুষ্ট লোকের অধীনে কাজ করে না। আপনি কোনো চাকরি দিলে করবেন? আমি ম্যানেজার জাতীয় একজনকে খুঁজছিলাম। ম্যাডাম, আপনি চাকরিও করব না। আমি তো দুষ্ট লোক না, আমার চাকরি কেন করবেন না? মুহিব বলল, এখন আপনি আমাকে দেখছেন খানিকটা বন্ধুর মতো। আমাকে নিয়ে টেবিলে খেতে বসছেন। আপনার চাকরি নেবার পরপর আপনি আমাকে দেখবেন বেতনভুক্ত কর্মচারীর মতো। আমাকে এক টেবিলে দিয়ে খেতে বসবেন না। আমি যদি অভিনয় করি, আমার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন না। নীলি বলল,
খাওয়া দাওয়া হয়েছে, খেতে আসুন। আর যদি আপনার আপত্তি না থাকে, আপনার বাবা কি সমস্যায় পড়েছেন সেটা বলুন। মুহিব বলল, আমার বাবা একটা মেয়েকে রেপ করতে গিয়ে ধরা পড়েছেন, এখন হাজতে আছেন। এই নিউজটা কি পত্রিকায় এসেছে? জি ম্যাডাম, আমি কিছু খাবো না। আমার মা এবং বোন সারাদিন আমার জন্য অপেক্ষা করছে, তাদের সঙ্গে দেখা হয়নি, তারা নিশ্চয়ই না খেয়ে আছে। ম্যাডাম যাই। আপনার ছেলেটাকে দেখে এত ভালো লেগেছিল, কি মিষ্টি যে তার কথা। বলে কি গোলাপ ফুল আমাকে গোতা দিয়েছে। মুহিব বাসায় ফিরল না, রাস্তায় রাস্তায় হাঁটতে থাকলো। প্রথম উপস্থিত হলো আলাউদ্দিন কোচিং সেন্টারে। সাইনবোর্ড এখনও আছে, সাইনবোর্ড নামানো হয়নি, কাল পরশুর মধ্যে নিশ্চয়ই নামিয়ে ফেলবে। কোচিং সেন্টারের চারদিকে 3বার চক্কর দিল। সেখান থেকে হেঁটে হেঁটে গেল লীলাদের বাড়িতে। পুরো বাড়ি অন্ধকার, শুধু লীলার ঘরে বাতি জ্বলছে, অর্থাৎ লীলা জেগে আছে। মুহিব ঠিক করলো লীলার ঘরের বাতি না নেভা পর্যন্ত সে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, বাতির দিকে তাকিয়ে থাকবে। কিছু না, একটা খেলা। অতিরিক্ত দুশ্চিন্তার সময় ছেলে মানুষের খেলা খেলতে ভালো লাগে। মুহিব বাসায় ফিরল রাত 3টায়। তার মা এবং অশ্রু দুজনেই না খেয়ে অপেক্ষা করছে, ভয়ে এবং দুশ্চিন্তায় দুজনেই অস্থির। রাজিয়া বেগম বললেন, কোথায় ছিলি রে বাবা? মুহিব বলল, রাস্তায় হাঁটছিলাম। গরম পানির ব্যবস্থা করো তো মা, গোসল করব। তোমরা খাওয়া দাওয়া করেছো? না। ঘরে রান্না কি? রান্না হয় নাই, ডিম ভাজি করে দিই। দাও। তোর বাবার অবস্থা কি? মুহিব বলল, বাবার আলাপ এখন থাকুক, বাবা ভালো আছেন। সিগারেট খাওয়া ধরেছেন। একজন হাজতি পাওয়া গেছে যে সিগারেটের বিনিময়ে বাবার পা টিপে দিচ্ছে। রাজিয়া বললেন, আমাকে নিয়ে যাবি? দেখা করতাম। দেখা করে কি বলবে? রাজিয়া জবাব দিলেন না, গরম পানির ব্যবস্থা করতে গেলেন। অশ্রু ভাইয়ের পাশে বসে রইল। মুহিব বলল, তোর ভুট্টার খবর কি? এখনো খাটের নিচে বসে থাকে? অশ্রু বলল, বাবার ওই ঝামেলার পর ভূতটাকে দেখছি না। বাবার ঘটনায় তুই বিশাল এক ধাক্কার মতো খেয়েছিস। সেই ধাক্কা ভূত বাবাজি গায়েও লেগেছে। ভূত পালিয়েছে। আমার মনে হয় না তুই এই ভূত আর দেখবি। সব মন্দির একটা ভালো দিক আছে। ভাইয়া, তোমার গা থেকে বিকট সিগারেটের গন্ধ আসছে। একটা পর একটা সস্তা সিগারেট খেয়ে যাচ্ছি, গন্ধ তো আসবেই। এখন একটা ধরাবো, পানি গরম না হওয়া পর্যন্ত সিগারেট ব্রেক। মুহিব সিগারেট ধরাতে ধরাতে বলল, শূন্য ভাষা খেলা দেখবি? শূন্য ভাষা খেলা কি? আমি তোর চোখের সামনে শূন্যে ভেসে থাকব। ভাইয়া, আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সম্ভাবনা আছে, ইচ্ছে করছে সারাক্ষণ শূন্যে ভেসে থাকি। আলাউদ্দিন আবার পত্রিকার প্রথম পাতায় চলে এসেছেন। পুলিশ তাকে 3 দিনের রিমান্ডে নিয়েছিল। রিমান্ডে তিনি সব স্বীকার করেছেন। পত্রিকার খবরের শিরোনাম, ধর্ষক শিক্ষকের অপরাধ স্বীকার, ঘটনার রগরগে বর্ণনা। খবরের কাগজের প্রতিবেদক লিখেছেন, ধর্ষক আলাউদ্দিন ছাত্রকে নিজের খাস কামরায় ডেকে আনেন ছাত্রীর লেখা রচনায় ইংরেজি বানানের ভুলগুলি ধরিয়ে দেবার জন্য। এক পর্যায়ে তাকে বলেন, বাইরে হইচই হচ্ছে, দরজাটা ভেজিয়ে দিয়ে আসো। স্মরণ মনে ছাত্রী তাই করে। কিছুক্ষণের মধ্যে তিনি উঠে পড়েন এবং বলেন, দরজা পুরোপুরি না বন্ধ করলে শব্দ যাবে না। এই বলে নিজেই দরজার ছিটকিনি লাগিয়ে দেন এবং ছাত্রীর সামনে এসে বসতে বসতে বলেন, তোমাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব না। ঘরে আমার বড় বড় ছেলে মেয়ে আছে। এখন তোমার কাছে বৃদ্ধের একটা আবদার। এই পর্যন্ত পড়ে মুহিব কাগজ ভাঁজ করে এক পাশে রাখলো। সে বসেছে আমানুল্লাহ টি স্টলে। নীলি ম্যাডামের বাড়ির কাছে টি স্টল। প্রায় সে এখানে চা খেতে আসে, তার সঙ্গে বড় লাল রঙের ফ্লাস্ক। আজ সারাদিনে তার অনেক কর্মকাণ্ড আছে। এক একটা কাজ শেষ করবে আর 1 কাপ চা করে চা খাবে। প্রথম যাবে আলাউদ্দিন কোচিং সেন্টারে। কোচিং সেন্টারের বর্তমান প্রধান আবু হিসাম তাকে ডেকে পাঠিয়েছেন। জরুরি কি কথা নাকি আছে? মুহিবের পাশে বসা কাস্টমার বলল, ব্রাদার, কাগজটা কি পড়া হয়েছে? হ্যাঁ। ইন্টারেস্টিং কিছু আছে? ধর্ষণ নিউজ আছে।
পড়লে মজা পেতে পারেন। মুহিব কাগজ এগিয়ে দিল। তার 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। এখন উঠে যাওয়ার সময় হয়েছে। উঠতে ইচ্ছে করছে না, আবার বসে থাকতেও ভালো লাগছে না। গত 5 দিন তার বাবার সঙ্গে মুহিবের দেখা হয়নি। ওসি সাহেব বলেছেন আজ দেখা করা যাবে। আজকের পর দেখা করার সমস্যা হবে। তাকে থানা হাজত থেকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে। মুহিব আরেক কাপ চায়ের অর্ডার দিল। তার পাশে বসা লোক গভীর আগ্রহে আলাউদ্দিনের স্বীকারোক্তি পড়ছে। মুহিব তাকিয়ে আছে লোকটির দিকে এবং চিন্তা করছে বাবাকে নিয়ে তার নিজের আনন্দে কোনো স্মৃতি আছে কিনা। তেমন কিছু মনে পড়ছে না। কোনো না কোনো স্মৃতি নিশ্চয়ই আছে। মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অশ্রুকে জিজ্ঞেস করতে হবে। মেয়েরা সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি সবই মনে করে রাখে, কিছুই ভোলে না। ব্রাদার, বুড়োর কারবার পড়েছেন? আরে তোর এই অবস্থা, তুই বেশ্যাবাড়ি যা, চন্দ্রিমা উদ্যানে যা। দিনে দুপুরে ছাত্রছাত্রীর সামনে দরজা বন্ধ করে এইসব কি? এতে কি করা উচিত জানেন? স্টেডিয়ামে সবার সামনে গুলি করা উচিত, ফায়ারিং স্কোয়াড। মুহিব ফ্লাস্ক হাতে উঠে পড়ল। ফায়ারিং স্কোয়াড বিষয়ক আলোচনায় অংশ নিল না। আবু হিসাম অফিসেই ছিলেন। মুহিবকে দেখে গম্ভীর গলায় বললেন, আজকে কাগজ পড়েছ? আজ বুধবার, মিথ্যা দিবস। কাজেই মুহিব বলল, না। না পড়ে ভালোই করেছ। তোমার বাবা অতি নোংরা কথাবার্তা নিজের মুখে স্বীকার করেছে। মানুষটা যে বিকারগ্রস্ত আগে বুঝতে পারিনি। কঠিন বিকার ছাড়া এই ধরনের কথাবার্তা বলাও সম্ভব না। নিজের অপমান, তার ঘনিষ্ঠজনের অপমান, বন্ধু বান্ধবদের অপমান। মুহিব বলল, জরুরি কি কথা বলার জন্য নাকি খবর দিয়েছেন? শুনলাম জমিটা বিক্রি করার চেষ্টা করছো, দালাল লাগিয়েছ? জি চাচা। জমি বেচলে তোমরা থাকবে কোথায়? মার এক ছোট ভাই আছেন, বাড্ডায় থাকেন, মোটর মেকানিক। মাকে আর অশ্রুকে ওই বাড়িতে পাঠিয়ে দেব। আর তুমি, তুমি কোথায় থাকবে? আমার ব্যাপারটা নিয়ে চিন্তা করি না চাচা। সব চিন্তা একটা পরে একটা করতে হয়, একসঙ্গে 3-4টা চিন্তা করা যায় না। জমির দাম কত চাও? বাজারে যে দর আছে তাই চাই। সেটা পাবো বলে মনে হয় না। খদ্দের পাওয়া গেছে? একজন পেয়েছি, 7 লাখ দিতে চায়। বলেছে রাজি হলে আগামীকাল বায়না করবে। এটা মিথ্যা। একজন পাওয়া গেছে ঠিকই, তবে সে 4 লাখ দাম বলেছে। বুধবার হবার কারণে অনায়াসে মিথ্যা বলতে পারছে। মুহিব, ওই জমিটা নিয়ে আমার কিছু কথা আছে। জি চাচা, বলুন। তোমার বাবা এবং আমি দুজনে মিলে ঠিক করে জমিটা কিনব। বায়নার টাকা অর্ধেক আমার দেওয়া। বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারো। যাই হোক, তোমার পিতা ছিলেন অতি ধান্দাবাজ লোক। জমি কিনলেন তার নামে। পুরনো প্রসঙ্গ তুলে লাভ নাই। জমিটা আমি কিনব, তবে 5 লাখ টাকার বেশি একটা কানা পয়সাও পাবে না। মুহিব বলল, ইচ্ছে করলেও কানা পয়সা দিতে পারবে না চাচা। কানা পয়সা বলেও কিছু বাজারে নাই। তোমার সঙ্গে রসিকতা করার সময় আমার নাই। 5 লাখে দিবে? জি দিব, যদি টাকাটা আজকালের মধ্যে পাই। টাকা আগামীকাল দিব। জানি তোমার টাকাটা ইমিডিয়েট দরকার। এখন বায়নাবন্দ কিছু নিয়ে যাও। তিনি ড্রয়ার খুলে 500 টাকার একটা বান্ডেল বের করলেন, একটা স্ট্যাম্প পেপার বের করলেন। সেখানে আগেই টাইপ করে লেখা, বায়না বাবদ 50,000 টাকা বুঝিয়া পাইলাম, ইত্যাদি। মুহিবকে স্বীকার করতে হলো হিসাব নামের মানুষটার কাজে কর্মে যথেষ্ট গোছানো। মুহিব বলল, চাচা, চা খাবেন? চা? জি চা, খুব ভালো চা, আফিং দেওয়া। 1 কাপ খেলে আরেক কাপ খেতে ইচ্ছে করবে। হিসাম সাহেব চোখ সরু করে তাকিয়ে আছেন। মুহিব ফ্লাস্ক খুলে ফ্লাস্কের মুখে চা ঢালছে। হিসাম সাহেব না খেলে সে নিজেই খাবে। হিসাম বললেন, আমি চা পান করি না। মুহিব বলল, চাচা, অনুমতি দিলে আমি পান করে ফেলি, তারপর ফ্লাস্ক নিয়ে বাবার কাছে যাব, বাবাকে পান করাবো। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা দিঘির জলে কার ছায়া গো। আজ ছিল এর 3য় পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুনদের জানিয়ে দেবেন,
বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।